সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দেব, বললেন সালমান এফ রহমান। এছাড়াও থাকছে আনসারদের পক্ষ নিয়ে ফেসবুকে জয়ের পোস্ট। আরও থাকছে আনসার বিশৃঙ্খলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের। এছাড়াও থাকছে রাজবাড়িতে বাড়েনি পদ্মার পানি, বরং কমেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবেও বন্যা, 6 জনের মৃত্যু। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত 23 আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। তিনি এখন রিমান্ডে রয়েছেন। রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে রিমান্ড চলছে তার। ডিবির জিজ্ঞাসায় সালমান এফ রহমান বলেন, আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80,000 লোক বেতন পাবে না। বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারবো না। এতে দেশেরই ক্ষতি হবে, তাই আমাকে ছেড়ে দিন, আমি দেশ ঠিক করে দিব। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনি ঠিক করলে এখানেই করুন, কোর্টে গিয়ে কথা বলুন, কিন্তু আপনাকে ছাড়া হবে না। একের পর এক মামলায় কমপক্ষে 1 বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে। সালমান এফ রহমানের কাছে ডিবির জিজ্ঞাসায় গত নির্বাচনের আগেই তো আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার কথা ছিল, তখন কেন হয়নি? উত্তরে সালমান এফ রহমান বলেন, আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষে আছি। বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভেন্স হয়েছিল, না হলে তখনই আমাদের পতন হয়ে যেত। চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিলেন। এই আন্দোলনের ধারাবাহিকতায় রোববার 25 আগস্ট সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপরেও হামলা করেন এই বাহিনীর সদস্যরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বাধে। এই ঘটনায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ছাড়াও শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্তত 35 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে তাদের উপরেও হামলা করেন আনসার সদস্যরা। এতে 6 সেনা সদস্য আহত হন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনাবাহিনী। অনুসন্ধানে জানা গেছে, আনসার আন্দোলনের নেতৃত্বে দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার সারঘর তেওরা এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসাবে কর্মরত। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, সেটি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস চিহ্নিত করেন। শফিউদ্দিন বিশ্বাস বলেন, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে আনসারে চাকরিও করছেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ভিডিও দেখার পর নিশ্চিত হয়েছেন জানিয়ে শফিউদ্দিন আরও বলেন, ইউনিয়নে বিভিন্ন সময় ভিন্ন মতের লোকজনকে নানানভাবে হয়রানিও করেছেন কাদের। ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসেন বলেন, কাদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে আনসার বাহিনীতে চাকরি করেন। প্রায় 10 বছর আগে সে আনসার বাহিনীতে চাকরিতে ঢুকেছেন। এদিকে কাদের স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি রাজনৈতিক পরিচয় গোপন রাখার জন্য এই প্রতিবেদকের কাছে আকুতি মিনতি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান, কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থাকে ষড়যন্ত্র করেছিল তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের। প্রসঙ্গত, চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রায় 10,000 আনসার সদস্য অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে দুপুর 12টা থেকে তারা সচিবালয় ঘেরাও করে অন্তর্বর্তীকালীন সরকারের 7 জন উপদেষ্টা সহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকেলে বাহিনীটির মহাপরিচালক আনসার ও বিডিপি সচিবালয়ে এসে আনসার সদস্যদের সব দাবি মেনে নেন।
তবে দাবি মেনে নেওয়া হলেও অবরোধ চালিয়ে যান আনসার সদস্যরা। ফলে বিকেল 5টায় অফিস ছুটি হলেও উপদেষ্টা সহ কর্মকর্তা-কর্মচারীরা আটকে পড়েন। এ সময় সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ অবরুদ্ধ হয়ে পড়েন। রাজধানীর সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনরত আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। রবিবার রাত 9টার দিকে সচিবালয়ের সামনে আনসার শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে এই ঘটনায় সচিবালয় ও আশেপাশের এলাকা থেকে 2 নারী সদস্য সহ প্রায় 4 শতাধিক আনসার সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে এই ঘটনার পর আনসার সদস্যদের পক্ষ নিয়ে গত রবিবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আনসার সদস্যদের নিয়ে প্রকাশিত দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে শেয়ার করে তিনি লিখেছেন, শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা। পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জয়। কেউ লিখেছেন, তোমার এই পোস্ট দেখে আর কারো বুঝতে বাকি নেই যে তুমি প্রধান হিরো, কিন্তু কাপড় খুলে পালাচ্ছে তার জন্য প্রস্তুত ছিলাম না। একজন লিখেছেন, জয় ভাই, বন্যা নিয়ে তো আপনার কোনো পোস্টই দেখলাম না। এদিকে সোমবার সকালে জয় আবারও একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন, অথচ 2 সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে যেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বহীনতা এবং সমালোচনা করা সহজ, ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মাঝে ভারতের ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে দেশটি। তবে এখন পর্যন্ত এর প্রভাব পড়েনি রাজবাড়ীর পদ্মা নদীতে। গত 15 ঘন্টায় জেলার 3টি গ্যাস স্টেশনে পয়েন্টে পদ্মার পানি বাড়েনি, বরং কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গত 15 ঘন্টায় পাংশার সেনগ্রাম গ্যাস স্টেশনে পয়েন্ট ও সদরের মহেন্দ্রপুর গ্যাস স্টেশন পয়েন্টে পদ্মা নদীর পানি বাড়েনি। তবে গোয়ালন্দের দৌলদিয়া গ্যাস স্টেশন পয়েন্টে পানি 0.08 সেন্টিমিটার কমেছে। হাফিজুর রহমান আরও বলেন, ফারাক্কা ব্যারেজের পানি রাজবাড়ীর পদ্মায় আসতে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, তবে পানি খুব বেশি বাড়ার শঙ্কা নেই। পানি বাড়লে রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর, খানগঞ্জ, কালুখালীর রতনদিয়া, হরিণবাড়িয়া, পাংশার, বাহাদুরপুর, গোয়ালন্দের দেবগ্রাম এবং দৌলদিয়া ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। তবে পানি রাজবাড়ী শহর রক্ষার বেড়িবাঁধ পার হওয়ার কোনো আশঙ্কা নেই, কারণ পানি বেড়িবাঁধ পার হতে গেলে নদীতে অন্তত 17 ফিট পানি বাড়তে হবে। এত পরিমাণ পানি বাড়ার কোনো আশঙ্কা নেই, তাই জেলাবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন পাউপো এই কর্মকর্তা। সৌদি আরবে আকস্মিক বন্যায় 6 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 5 জন একই পরিবারের সদস্য। এই ঘটনায় 11 বছর বয়সী এক শিশু প্রাণে বেঁচে গেছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম গালফ নিউজ। দেশটির আশির প্রদেশের সাইদা আল সাওয়ালহা এলাকায় এই ঘটনা ঘটে। মৃতদের স্বজনরা জানান, পরিবারটি বাড়ি ফেরার পথে আকস্মিক বন্যার কবলে পড়ে। এ সময় পরিবারের 5 সদস্যের মৃত্যু হয়। বন্যায় সেখানকার কয়েকটি এলাকার রাস্তাঘাট বন্ধ রাখা হয়েছে। অন্য এলাকাগুলোতে যে কোনো সময় পানির স্তর বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মী ও জরুরি কর্মকর্তার প্রস্তুত রাখা হয়েছে।